বিএনপির খায়েশ হলো শেখ হাসিনাকে নিয়ে আসার, খাল কেটে কুমির টানার উস্তাদ বিএনপি। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি দল সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িত এবং ভারতের দালালি করার চেষ্টা করে। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছে। তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল দেশের বাইরে অবস্থান করছেন। হতে চায় অথচ আমিরে জামাতের সাথে সামনাসামনি বসে কথা বলার সৎ সাহস অর্জন করতে পারছেন না। বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন, ভয়, অনিশ্চয়তা আর প্রত্যাশা, এই 3 শব্দেই আজকের বাংলাদেশকে সবচেয়ে ভালোভাবে বোঝানো যায়। আগামী 12 ফেব্রুয়ারি পরই আসবে নতুন সরকার। নির্বাচনী ছোঁয়া যেন লেগেছে প্রতিবেশী দেশ ভারতেও। এর মধ্যে বাংলাদেশ ইস্যু উঠে এসেছে দেশটির সংসদে, যেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়, যেগুলোর লিখিত উত্তর পাঠ করে শোনানো হয়। ভারত নিজের দেশে বেকারত্ব, কৃষক সংকট, অর্থনৈতিক চাপ এসব সামলাতে পারুক বা না পারুক, বাংলাদেশ নিয়ে তাদের সময়ের অভাব নেই। যেন মতির বাংলাদেশ নিয়ে না ভাবলে ঘুম আসে না। প্রশ্ন জাগে, দাদাবাবুরা কি বাংলাদেশ পাকিস্তান জব না করলে সত্যি শান্তি পান না? দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তৃতীয় কোনো দেশের উপর নির্ভরশীল নয়, স্বাধীন। দিল্লির মুখে স্বাধীন সম্পর্ক কথাটা শুনলে একটু হাসি পায়। রাজধানীর রাজপথে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে চলমান এই আন্দোলন শুক্রবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয়। হতে আওয়ামী লীগ না থাকায় এবার সুযোগ এসেছে ধানের শীষে ভোট দেওয়ার। লন্ডন থেকে এক মুফতি এসেছে। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। প্রবল প্রতাপশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর যে রাস্তা খালি হলো, সেই খালি রাস্তায় তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা মোকদ্দমা উঠে গেল। তার যত যাবজ্জীবন কারাদণ্ড, এই দণ্ড, সব দণ্ড এক ধারসে আদালতে উঠে গেল। এবং তারপর একটা সময়ে তার অন্য যে সব বাধা ছিল, দেশি বিদেশি বাধা, সেসবও উঠে গেল। জামায়াতে ইসলামী কোনো আপত্তিও করলো না, তিনি দেশে ফিরতে পারলেন। তো জামায়াতে ইসলামী কি তাকে লন্ডন থেকে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরিয়ে এনেছে, যাতে তিনি একা একা মসনাদে বসে একা একা সুখ সুবিধা ভোগ করতে পারেন, আর জামায়াতে ইসলামী পড়ে থাকবে রাজপথে বিরোধী দলে? মানে এটা কি কোনো যুক্তিতে সম্ভব? বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকার দিয়ে তিনি এই নির্বাচনকে সামনে রেখে সবচেয়ে আলোচিত প্রসঙ্গগুলোর একটি জাতীয় সরকার সম্পর্কে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। একে আমি বিস্ফোরকই বলবো, কারণ তিনি সরাসরি বলেছেন যে বিএনপি কোনো ঐকমত্যের সরকার, জাতীয় সরকার কিংবা কোনো ন্যাশনাল ইউনিটির সরকার গঠন করবে না। তারা একাই সরকার গঠন করবে, সে পরিমাণ ভোট তার দল পাবে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তার দল অর্জন করবে বলে তিনি আত্মবিশ্বাসী। একে বিস্ফোরক বলতেই হবে, কারণ তারেক রহমান দেশে ফেরার 5-6 দিনের মধ্যে ডিসেম্বর মাসের শেষেই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এই সাক্ষাৎকার দিয়েছিলেন এই শিরোনামে যে যদি তারা নির্বাচিত হন বা নির্বাচনের পরে জামায়াতে ইসলামী একটা ঐকমত্যের সরকার গড়ে তুলতে চায়, ঐকমত্যের সরকারের পার্ট হতে চায়, কারণ তারা মনে করে যে ঐক্যের সরকার ছাড়া সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যদি সরকার গঠিত না হয় নির্বাচনের পর, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে না। তার মানে রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে কোনো সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে জামায়াতে ইসলামীকে যে তাদের সঙ্গে নিতে হবে, স্পষ্টত জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রয়টার্সের ওই সাক্ষাৎকারেই বলে দিয়েছিলেন। 31শে ডিসেম্বর সে সাক্ষাৎকারটি দিয়ে শিরোনামে আসবার পর বা এই জাতীয় সরকার আলোচনাটাকে সামনে আনবার পর, এবং এটা এক রকমের স্পষ্ট করবার পর যে রাজনৈতিক পক্ষগুলো মানে বিএনপি, জামাত, এমনকি ইউনূস, এই পুরো পক্ষগুলো, এনসিপি তো বটেই, তারা সবাই মিলে একটা ভাগাভাগির সরকার গঠন করবেন। এবং এখন যেমন এই ভাগাভাগির সরকারের মাধ্যমেই তারা এক রকমের স্থিতিশীলতা টিকিয়ে রেখেছেন তাদের সরকারের, মানে যতদিন ইচ্ছা তো ক্ষমতায় থাকলেন ইউনূস, ওই ব্যবস্থাটা টিকিয়ে রাখার একটা ফর্মুলা জামায়াতে ইসলামীর আমির জনসমক্ষে নিয়ে এসেছেন এর মাধ্যমে। কিন্তু তারেক রহমান এখন এই সাক্ষাৎকারে বলছেন যে কিছুতেই তারা জাতীয় সরকারে গঠনে আগ্রহী নন, কারণ তাহলে বিরোধী দলে থাকবে কে? এখন আমার প্রশ্ন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা ইউনূস বাহিনী, তারা কেন বিরোধী দলে থাকতে বা সরকার থেকে ছিটকে পড়তে, কি কারণে তারা এই নির্বাচনটা হতে দেবে? কারণ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু তারেক রহমানের সঙ্গে মুখোমুখি বৈঠক করেও নিশ্চিত করে এসেছিলেন যে নির্বাচনের পর আবার তারা বসবেন সরকার গঠন প্রসঙ্গে আলোচনা করতে। জানুয়ারির 2 তারিখ গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি, এবং বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে সরাসরি বলেছিলেন যে তাদের মধ্যে এই আলাপ হয়েছে যে আগেও তারা একসঙ্গে কাজ করেছেন। 2001-এর 4 দলীয় জোট সরকার, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াতে ইসলামীর 2 জন মন্ত্রী ছিলেন সেই 4 দলীয় জোট সরকারে। তার উদাহরণ টেনে জামায়াতের আমির বলেছেন আগেও তারা একসঙ্গে সরকারে ছিলেন, এবার
এবারও তারা একসঙ্গে সরকার গঠন করবেন। আর রয়টার্সের সাক্ষাৎকারে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কোনো সমস্যা নাই, যে দল বেশি ভোট পাবে, বেশি আসন পাবে এদের মধ্যে, সে দল থেকেই প্রধানমন্ত্রী হবে, সেটা বিএনপির হোক, জামাতে ইসলামীর হোক, যারাই বেশি আসন পাবে তারা প্রধানমন্ত্রী হবে, কিন্তু সরকারটা হতে হবে ভাগাভাগি। বিএনপি কিন্তু এ যাবৎ কালে বিএনপির কোন নেতৃবৃন্দ, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো নিয়মিত সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন, নজরুল ইসলাম খান কথা বলেন, কেউ বলেন নাই যে তারাও কিন্তু ছিলেন জামায়াতের আমিরের সঙ্গে তারেক রহমানের বৈঠকটার সময়, যে জামায়াতের আমির বেরিয়ে যে কথা বলেছেন এটা সত্য নয়, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একক সরকার গঠনে আগ্রহী। সে কথা যে তারা এতদিন না বলে নির্বাচনের আগে আগে বললেন, এর একটা যুক্তি হতে পারে তারেক রহমান বোঝেন তার পক্ষে এককভাবে সরকার গঠন করে জামায়াতে ইসলামীকে রাজপথে রেখে কিছুতেই 5 বছর কেন, মানে আওয়ামী লীগ আবার যখন রাজনীতিতে নাই, এমন একটা অস্থিতিশীল পরিবেশে 5 মাস থাকা সম্ভব কিনা সেটাই যে একটা সন্দেহের ব্যাপার, সেটা তারেক রহমান বোঝেন। কাজেই তারেক রহমান বোঝেন সব পক্ষকে ভাগ বুঝিয়ে দিয়েই হয়তো তাকে, যদি তিনি সর্বাধিক আসনপ্রাপ্ত দল হন, তাহলে তাকে ক্ষমতায় বসতে হবে। কাজেই সেটা বুঝেও যে রয়টার্সকে তিনি এমন একটা কথা বলে বসলেন, এর একমাত্র যুক্তি হতে পারে তারেক রহমান ওই যে আওয়ামী লীগের ভোট চান, তারেক রহমান বাংলাদেশের ওই জনগোষ্ঠীর ভোট চান যাদের ভেতরে এই কিছুদিনের বিভিন্ন জামায়াতের আমিরের মন্তব্য, সাক্ষাৎকারে, আল জাজিরার সাক্ষাৎকারে, মন্তব্যে, বক্তৃতায়, এক্স হ্যান্ডেলের পোস্টে এই ভয় ঢুকেছে যে জামায়াতের আমির বা জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলেই শরিয়া আইন চালু করবে, এবং শরিয়া আইন চালু করলে মেয়েদের চাকরি বাকরি বন্ধ হয়ে যাবে, মেয়েদের পোশাক নির্ধারণ করে দেওয়া হবে। সেই অংশটির ভোটটা আপাতত ব্যালট বাক্সে আনতে এবং জামায়াতে ইসলামীর চেয়ে বেশি আসন পাওয়ার ব্যবস্থা করতে তিনি হয়তো এমন একটা কথা বলে থাকতে পারেন যে তারা জাতীয় সরকারে আগ্রহী নন, কারণ প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দলকে যদি তিনি জাতীয় সরকারে নিয়ে নেন, তার সরকারে নিয়ে নেন, তাহলে বিরোধী দলের ভূমিকা পালন করবে কে? মানে বিরোধী দলের ভূমিকা কি সত্যি জামায়াতে ইসলামী কেন পালন করতে চাইবে? 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিল জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, তারা কৌশল সরবরাহ করলো, লোকবল সরবরাহ করলো, তারা জুলাই আগস্ট আন্দোলনের সামনের মুখ নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাসির উদ্দিন পাটোয়ারি, মাহফুজ আলম, এদেরকে বছরের পর বছর ধরে তৈরি করলো। আর সেই আন্দোলনের ফলে প্রবল প্রতাপশালী শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর যে রাস্তা খালি হলো, সেই খালি রাস্তায় তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা মোকদ্দমা উঠে গেল, তার যত যাবজ্জীবন কারাদণ্ড, এই দণ্ড, সব দণ্ড এক ধারসে আদালতে উঠে গেল, এবং তারপর একটা সময়ে তার অন্য যে সব বাধা ছিল, দেশি বিদেশি বাধা, সেসবও উঠে গেল। জামায়াতে ইসলামী কোনো আপত্তিও করলো না, তিনি দেশে ফিরতে পারলেন। তো জামায়াতে ইসলামী কি তাকে লন্ডন থেকে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরিয়ে এনেছে যাতে তিনি একা একা মসনাদে বসে একা একা সুখ সুবিধা ভোগ করতে পারেন, আর জামায়াতে ইসলামী পড়ে থাকবে রাজপথে বিরোধী দলে? মানে এটা কি কোনো যুক্তিতে সম্ভব? আরেকটা ঘটনা হতে পারে, তারেক রহমান হিসাবটা বোঝেন, মানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টাকে তিনি যদি একটা জরিপ হিসাবে নেন, যেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের সকল আর্থ সামাজিক অবস্থার তরুণ তরুণীরা সকল অঞ্চল থেকে এসে পড়ালেখা করেন, সেখানে যেভাবে বিএনপির ছাত্র দলের ভরাডুবি হয়েছে আর জামায়াতে ইসলামীর ছাত্র শিবির একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তারেক রহমান বোঝেন যে তিনি আসলে সরকার গঠন করতে পারবেন না। এটা আরেকটা যুক্তি হতে পারে তার এমন একটা মন্তব্য এখন করে বসার যে তারা জাতীয় সরকার চান না, যে তিনি জানেন যে আসলে তিনি একক সংখ্যাগরিষ্ঠতাও পাবেন না, সর্বাধিক আসনও পাবেন না, কাজেই তাকেই বরং বিরোধী দলে থাকতে হবে। এবং বিরোধী দল থেকে জামায়াতে ইসলামী তো বলেই রেখেছে যে সকল দলকেই তারা নিয়ে একটা ইউনিটির সরকার, জাতীয় সরকার গঠন করবে, যাতে যে সরকারই গঠিত হয় সে সরকার একটা লম্বা সময়, মানে অন্তত 5 বছরের স্থিতিশীলতা পায়। জামাতের কথা পরিষ্কার, 5 বছর কাউকে শাসন করতে হলে, বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে জামায়াতকে ওই সরকারে নিতেই হবে। মানে এমনকি শুক্রবার সারাদিন যা ঘটলো, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যমুনার সামনে যেই আন্দোলন তারা গড়ে তুললো, এবং তারপর একরকমের সাজানো নাটকের মতো একসময় তাদেরই পুলিশ তাদেরকে পেটালো, তারপরে তাদেরই সরকার বলল যে তারা বলছেন, আন্দোলনকারীরা বলছেন তারা গুলিবিদ্ধ, কিন্তু তারা গুলিবিদ্ধ নন। তখন যে আন্দোলনকারীরা একরকম সবখানের পুলিশে আওয়ামী লীগ, সমাবেশেও আওয়ামী লীগ মিশে গেছে, কাজেই আমাদের এখন নির্বাচন বানচাল না করার ব্যবস্থা করে দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত বলে যে আন্দোলনকারীরা সরে গেল, এটা কিন্তু তারেক রহমানের উদ্দেশ্যেও একটা সুস্পষ্ট বার্তা যে চাইলেই সারা দেশ থেকে তারা ঢাকা শহরের একদম কেন্দ্র অচল করে ফেলার মতো আন্দোলন গড়ে তোলার একটা বাহিনী তাদের তৈরি আছে। যেই মাত্র তারেক রহমান সংখ্যাগরিষ্ঠতাও যদি পান কিংবা সর্বাধিক আসন পান এবং পেয়ে তিনি ভাববেন একা একা তিনি সরকার গঠন করবেন, এরা তো নেমে আসবেন, এরা নেমে এসে বলবেন সংস্কার শেষ হওয়ার আগে সরকার গঠন নয়, এরা নেমে এসে বলবেন যে এই তারেক রহমানের পাসপোর্ট কই, বাংলাদেশের পাসপোর্ট বের করা হোক, বের না করলে পরে তাকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসতে দেব না, এরা নেমে এসে বলবেন চাঁদাবাজদের হাতে দেশ দেব না, এরা নেমে এসে বলবেন যে জুলাই
সনদ না বাস্তবায়ন হওয়া পর্যন্ত এই সরকার আমরা মানি না, এবং জুলাইয়ের সকল পক্ষ ছাড়া কোনো সরকার গঠিত হলে তারা মানেন না। এই সব কিছুই তো হওয়া সম্ভব, কারণ বাংলাদেশে মনে রাখবেন 2024-এর জুলাই আগস্টের পর প্রথমবারের মতো কোনো আন্দোলন শেষে আন্দোলনকারী তরুণেরা সরকারের ভেতরে ঢুকে গেছেন। বাংলাদেশের সকল পুরো ক্ষমতা কাঠামো, পুলিশ প্রশাসনে কে কোথায় পোস্টিং পাবেন, আদালতে, উচ্চ আদালতে, আপিল বিভাগে পর্যন্ত কে কোথায় পোস্টিং পাবেন, কে প্রধান বিচারপতি হবে থেকে সবকিছু তারা নির্ধারণ করেছেন। এই ক্ষমতা, এই প্রতিপত্তি, এই নিয়ন্ত্রণ তারা ছাড়বেন কেন? যে আন্দোলন তারা করেছেন, তারা সফল করেছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে। তারেক রহমানও এর জানেন এর কোনো যুক্তি নাই। তারেক রহমান জানেন কি শর্ত দিয়ে তাকে বাংলাদেশে আনা হয়েছে। তারেক রহমান জানেন কোনো উপায় তার নাই অন্য পক্ষগুলোকে বাদ রেখে এককভাবে প্রধানমন্ত্রী হওয়ার। কাজেই তারেক রহমান শুধুই হয় এক রকমের ধোঁয়াশা সৃষ্টি করতে, না হলে একটা চমক দেখাতে এই জামায়াত বিরোধী অবস্থান নিয়েছেন এবং বলেছেন যে জামায়াতকে সহ জাতীয় সরকার তিনি গঠন করবেন না। জাতীয় সরকারের প্রস্তাবটি যিনি প্রকাশ্যে নিয়ে এসেছেন সেই ডাক্তার শফিকুর রহমান জানেন নির্বাচনের পর তাদের প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা মাত্র দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।